দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয়, বরং স্থিতিশীলতা নিশ্চিত করা, মন্তব্য জামায়াতে ইসলামীর আমিরের। মাদক বেকারত্ব আর দূষণে বিপর্যস্ত ঢাকা ৪, নিত্যদিনের জীবন যেন এক যুদ্ধ, নিরাপদ স্বাস্থ্যকর আর কর্মসংস্থান সমৃদ্ধির প্রত্যাশা। চট্টগ্রামের মিরসরের স্ক্র্যাপবাহী লরি উল্টে আহত ২, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট। আফগানিস্তানে চাইনিজ রেস্তোরাঁয় বিস্ফোরণের ঘটনায় নিহত ৭, আহত অন্তত ১৩, কারণ জানতে চলছে তদন্ত। এবং ইব্রাহিম রাসূলের জুটি আর ফিল্ডিং ব্যর্থতায় প্রথম টি-20তে আফগানিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের হার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দুপুর ১টা নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। চলে যাচ্ছি পুরো খবরে। দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয়, বরং স্থিতিশীলতা নিশ্চিত করা বলে জানালেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে কূটনৈতিক প্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ, শিল্পোদ্যোক্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকদের উপস্থিতিতে আয়োজিত পলিসি সামিট ২০২৬-এ এ কথা জানান তিনি। এ সময় আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন ও সমৃদ্ধ বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক রূপরেখা তুলে ধরেন জামায়াত আমির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের প্রচার শুরুর দিন ২২ জানুয়ারি থেকেই রাজধানীতে সন্ত্রাসীদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারে জোরালো অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠে উপস্থিত থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও পুলিশের তৎপরতা তদারক করবেন। ডিএমপির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, জাতীয় নির্বাচনে ঢাকা মহানগরের ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তার বিষয়টিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। নির্বাচনের প্রার্থীদের প্রচারণা শুরুর দিন অর্থাৎ ২২ জানুয়ারি থেকে ডিএমপির বিশেষায়িত কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট ও গোয়েন্দা শাখা মোতায়েন থেকে ঢাকায় সন্ত্রাসী গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারে জোরালো অভিযান চালাবে। ডিএমপি সূত্র জানায়, ঢাকায় নিরাপত্তা ঝুঁকি রয়েছে এমন কেন্দ্রগুলোকে গুরুত্বপূর্ণ এবং ঝুঁকি নেই এমন কেন্দ্রগুলোকে সাধারণ কেন্দ্র হিসেবে ধরে নিরাপত্তার পরিকল্পনা নিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঢাকায় মোট ২,১৩১টি কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে ২৫,০০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। রাজধানীর গুরুত্বপূর্ণ সংসদীয় আসন ঢাকা ৪, শ্যামপুর ও কদমতলী নিয়ে গঠিত এই এলাকায় শ্রমজীবী ও নিম্ন মধ্যবিত্ত মানুষের বসবাস বেশি হলেও নিত্যদিনের জীবন জর্জরিত নানামুখী সংকটে। মাদক বিস্তার, কর্মসংস্থানের অভাব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে শুরু করে স্বাস্থ্যসেবা, গ্যাস ও পরিবেশ দূষণ সব মিলিয়ে চরম ভোগান্তিতে এখানকার জনজীবন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে এলাকাবাসীর প্রত্যাশা নিরাপদ, স্বাস্থ্যকর আর কর্মসংস্থান সমৃদ্ধির। ঢাকা ৪ আসনের এলাকাবাসীর প্রত্যাশার প্রার্থীদের প্রতিশ্রুতির কথা জানাবেন সহকর্মী আব্দুল্লাহ আল কাউসার। রাজধানীর গুরুত্বপূর্ণ সংসদীয় এলাকা ঢাকা ৪, শ্যামপুর কদমতলী নিয়ে গঠিত এই জনপদে শ্রমজীবী, নিম্ন মধ্যবিত্ত সহ নানান শ্রেণীর মানুষের বসবাস। তবে প্রতিদিনের জীবনে এখানে যেন এক কঠিন সংগ্রাম। মাদক, কর্মসংস্থান সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, স্বাস্থ্যসেবা ঘাটতি, ভাঙাচোরা সড়ক, দুর্বল ড্রেনেজ ব্যবস্থা, গ্যাস সংকট, ভয়াবহ বায়ু দূষণ সব মিলিয়ে নিত্যদিনের জনজীবনে চরম ভোগান্তি। ড্রেন লাইনের জাম বাজিয়ে থাকে, এই কারণে রোড গার্ডে পানি জমে যায়। আর আমাদের এই এলাকায় গ্যাসের একটু সমস্যা আছে। সিটি কর্পোরেশনের সুফল পাই না, আমাদের ওরকমভাবে বিষয়টা পরিষ্কার করে না। আমরা অনেক রিপোর্ট দিতে হয়, অনেক কথা কইতে হয়। এই আসনের এলাকাগুলোর অলিতে গলিতে ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে মাদক। স্কুল কলেজ পড়ুয়া তরুণরাও জড়িয়ে পড়েছে এই মরণ নেশায়। মাদক দ্রব্য আছে, মাদকের কারণে বাংলাদেশে প্রায় আপনি ঢাকা সিটি বলেন, বাংলাদেশে বলেন, সব জায়গায় মনে করেন মাদকের ছড়াছড়ি। যদি এইটা রিকারেকশন করা যায় তা আমাদের যে ইয়াং জেনারেশনরা অনেক ভালো পর্যায়ে চলে যাবে।
একসময় শিল্পাঞ্চল হিসাবে পরিচিত থাকলেও এখন অনেক কারখানা বন্ধ কিংবা সীমিত পরিসরে চলছে। ফলে স্থানীয় যুবকদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ নেই এখানে। পাশাপাশি নিত্য পণ্যের লাগাম ছাড়া দামে সাধারণ মানুষ নাভিশ্বাস ফেলছে। সংসার চালানো হয়ে পড়েছে এই আসনের মানুষের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এলাকার পরিবেশ তো তেমন ভালো না, ঠিক আছে। আবার যোগ্য মূল্য উগ্রগতি ভাড়া বেশি, তারপরে এগুলো যদি যারা ক্ষমতায় এবার একটু নিয়ন্ত্রণে আনতে পারে এটাই সবচেয়ে ভালো। শুধু তাই নয়, ঢাকা 4-এ সরকারি হাসপাতাল কিংবা পর্যাপ্ত ক্লিনিক না থাকায় জরুরি চিকিৎসার জন্য ছুটতে হয় অনেক দূরের হাসপাতালে। ভিতরে ময়লা আবর্জনা প্লাস আপনার মশা, তারপরে এই দুর্যোগ, এগুলো একটু ভালোভাবে দেখতে হবে। যে আসুক এটা আমাদের প্রত্যাশা। ভাঙাচোরা সড়ক আর অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টি হলেই শ্যামপুর কদমতলী এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। যে নির্বাচিত হোক, আমাদের প্রত্যাশা একটাই, জলাবদ্ধতা দূর করা, গ্যাস সমস্যা সমাধান করা, সন্ত্রাস চাঁদাবাজি বন্ধ করা, মাদক বন্ধ করা। প্রাকৃতিক গ্যাস ও এলপিজি গ্যাস দুটোরই তীব্র সংকটে পড়েছে এলাকাবাসী। রান্নাবান্না থেকে শুরু করে দৈনন্দিন জীবন দুর্বিষহ হয়ে উঠেছে তাদের জন্য। শুধু কি গ্যাস সংকট, কারখানার বিষাক্ত ধোঁয়ার পাশাপাশি যানবাহনের কালো ধোঁয়ায় ঢাকার 4-এর বাতাস মারাত্মকভাবে দূষিত হওয়ায় এখানকার স্থানীয় বাসিন্দাদের বাড়ছে শ্বাসকষ্ট সহ নানান রোগ। এসব সমস্যার বিষয়ে জানতে চাইলে এই আসনের বিএনপি মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রুবিন বলেছে, এলাকার মাদক মুক্ত করতে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছেন তিনি এবং ড্রেনেজ নিষ্কাশন সহ গ্যাসের সমস্যা সমাধানে কাজ করছেন প্রতিনিয়তই। পরিচর্যা না করার কারণে আজকে অনেক জায়গায় লিকেজ হয়েছে, যেখানে অনেক জায়গায় অনেক বাড়িতে চুলা চালু করলে দেখা যায় ময়লা পানি বের হচ্ছে। কিছু জায়গায় তারা এই লিকেজগুলি খুঁজে পাচ্ছে, তারা ব্যবস্থা করছেন যে লিকেজগুলি সারার। আবার কিছু জায়গায় অনেক লিকেজ তারা খুঁজে পাচ্ছে না। সো এটি একটি মূল কারণ। এবং তিতাস গ্যাসের এমডি যেটি আমাদেরকে বলেছেন যে রাষ্ট্রীয়ভাবেই গ্যাসের উত্তোলন অনেকটাই কমে গেছে, এটা একটা কারণ। যখন যেখানে সমস্যা হচ্ছে এলাকার মুরব্বীদেরকে নিয়ে, এলাকার জনপ্রতিনিধিদের যারা কাউন্সিলর ছিলেন সাবেক, তাদেরকে নিয়ে আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করছি। সব সংকটের মাঝেও ঢাকা 4-এর মানুষ স্বপ্ন দেখে একটি নিরাপদ, স্বাস্থ্যকর, কর্মসংস্থান সমৃদ্ধ এলাকার। সমস্যা যেমন আছে সমাধানের পথও। জনগণের আশা আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলেই বদলে যেতে পারে বাস্তব চিত্র। সময় বলে দিবে সেই প্রত্যাশা কতটা পূরণ হয়। আব্দুল্লাল কাউসার, জাগো নিউজ, ঢাকা। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। 2024 সালের 5 আগস্ট রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে গুলি করে হত্যায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে না আজ। রায় ঘোষণার জন্য আগামী 26 জানুয়ারি পরবর্তী দিন ধার্য করা হয়েছে। মঙ্গলবার রায় ঘোষণার নতুন এদিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল। রায় প্রস্তুত না হওয়ায় তারিখ পেছানো হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন। প্যানেলের অন্য 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। এর আগে গেল 24 ডিসেম্বর রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে এই মামলার রায় ঘোষণার জন্য 20 জানুয়ারি দিন ঠিক করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চট্টগ্রামের মিরসরাইয়ের ফেনাপুরি এলাকায় বিএসআরএম এর স্ক্র্যাপবাহী লরি উল্টে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ভোরে দুর্ঘটনা ঘটে, এতে গাড়ির চালক ও হেলপার আহত হন। সড়কের মাঝে গাড়ি পড়ে থাকায় সকাল থেকে প্রায় 5 কিলোমিটারে যানজট দেখা দেয়। এতে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ। স্থানীয়রা জানান, সকালে স্ক্র্যাপ বোঝাই লরি সড়কের মাঝে বিভাজনে উল্টে যায়। গাড়ির পেছনের অংশ আলাদা হয়ে স্ক্র্যাপগুলো সড়কে পড়ে থাকে। এতে চট্টগ্রামমুখী লেনে মিরসরাই ফিলিং স্টেশন থেকে মিঠাছড়া পর্যন্ত যানজট দেখা দেয়। এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া বলেন, উল্টে যাওয়া গাড়ি উদ্ধারের কাজ চলছে। যানজট নেই, থেমে থেমে গাড়ি চলছে। কিছুক্ষণের মধ্যে দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার করে নিয়ে যাব।
ইতিহাসের বহু সঞ্চয় আজও টিকে আছে প্রাচীন বিক্রমপুর তথা মুন্সিগঞ্জে। ফলে যুগ যুগ ধরে কালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অষ্টাদশ শতাব্দীতে নির্মিত প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন সোনারং জোড়া মঠ। ইতিহাসের পাতায় জোড়া মঠ নামে পরিচিত হলেও এটি মূলত জোড়া মন্দির। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। প্রাচীন স্থাপত্যের নির্মাণ শৈলী এবং দৃষ্টিনন্দন কারুকাজ যে কারো নজর কাড়ে। এ কারণে সাপ্তাহিক ছুটির দিন কিংবা বিশেষ দিনগুলোতে মঠ দেখতে দেশ বিদেশ থেকে ছুটে আসে সাধারণ দর্শনার্থী সহ নানা বয়সী পর্যটকরা। মুন্সিগঞ্জ টঙ্গিপাড়ি উপজেলার সোনারং গ্রামে অষ্টাদশ শতাব্দীতে নির্মাণ করা হয় সোনারং জোড়া মঠ। মঠের একটি প্রস্তরলিপি থেকে জানা যায়, এলাকার রূপচন্দ্র নামের তৎকালীন প্রভাবশালী এক হিন্দু বণিক 1843 সালে বড় মন্দিরটি এবং 1886 সালে ছোট মন্দিরটি নির্মাণ করেন। বড়টি কালী মন্দির ও ছোটটি শিব মন্দির। একসময় এই মঠ ঘিরে পূজা অর্চনার এলাকা মুখরিত থাকলেও এখন তা কেবল একটি ঐতিহাসিক নিদর্শন। তবে প্রাচীন স্থাপনাটি ঘিরে দর্শনার্থীদের কিছু অভিযোগ রয়েছে। মুন্সিগঞ্জ তথা বিক্রমপুরের এই ঐতিহ্যবাহী মঠের কথা আমি শুনেছি, স্বচক্ষে দেখার জন্য এখানে সপরিবারে এসেছি। এশিয়া মহাদেশের খুব গুরুত্বপূর্ণ একটা সম্পদ বলবো আমি একে। কিন্তু এখানে আসার পর আমি এটাকে যেভাবে অরক্ষিত অবস্থায় কোনো ধরনের ব্যবস্থাপনা ছাড়া যেভাবে রাখা হয়েছে সেটা দেখে মন খারাপই লেগেছে বলা যেতে পারে। প্রায় 264 ফুট উঁচু অষ্টভুজাকৃতির এই মঠ ভারত উপমহাদেশের সর্বোচ্চ মঠ হিসেবে পরিচিত। চুনসুরগিতে নির্মিত মঠটির দৈর্ঘ্য ও প্রস্থ প্রায় 21 ফুট। ভেতর ও বাইরের গম্বুজের শীর্ষে রয়েছে ত্রিশূল, সঙ্গে উপাসনালয় ও বারান্দা। স্থানীয়দের অভিযোগ, একসময় থাকা কোষ্ঠী পাথরের মূল্যবান কলস ও মূর্তি রক্ষণাবেক্ষণের অভাবে চুরি হয়েছে। তবুও মঠটি দেখতে দেশ বিদেশ থেকে দর্শনার্থীরা ছুটে আসেন। হিন্দু সংস্কৃতির লোকেরা তারা অনেক আনন্দ উৎসব করতো, কিন্তু এখন আপাতত সম্পূর্ণ বিলুপ্তর পথে। এখানে কোনো উৎসব উদ্দীপনা হচ্ছে না। আমরা চাই সকল ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, সকল ধর্মের লোক এখানে মিলেমিশে বসবাস করব। প্রাচীন ইতিহাসের এই অমূল্য সম্পদ রক্ষায় সোনারং জোড়া মঠ সহ জেলার অন্যান্য প্রত্নতত্ত্ব নিদর্শনগুলো সংরক্ষণে নানা উদ্যোগের কথা জানিয়েছে স্থানীয় জেলা প্রশাসন। আমাদের সোনারং জোড়া মঠ এটি এশিয়ার অন্যতম একটি বৃহৎ জোড়া মন্দির, জোড়া মঠ। এটিকেও রিসেন্ট সময়ে সংস্কারের আওতাভুক্ত করা হয়েছে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় প্রত্নতত্ত্ব অধিদপ্তর একটি নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। মুন্সিগঞ্জের প্রায় 8-10টি যে সকল প্রত্নতাত্ত্বিক স্থাপনা যেটি রিসেন্ট সময়ে সংস্কার হয়নি, সেটিকে সংস্কার করে আরও বেশি পর্যটক বান্ধব এবং পর্যটকরা এসে সেখানে যেন আরও সুন্দরভাবে আমাদের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো উপভোগ করতে পারে, সেটি সংস্কারের জন্য একটি নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রত্ননগরী মুন্সিগঞ্জে ছড়িয়ে থাকা ইতিহাস ঐতিহ্যের সমৃদ্ধ স্থাপত্য নিদর্শনগুলো যথাযথভাবে সংরক্ষণ করা হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, জাগো নিউজ। নাটোর পৌরসভার প্রায় 4.5 কোটি টাকা মূল্যের অত্যাধুনিক লাইফ সাপোর্ট আইসিইউ অ্যাম্বুলেন্স এখন ব্যবহৃত হচ্ছে আসন্ন গণভোটের প্রচারণায়। জীবন রক্ষাকারী এই বিশেষায়িত অ্যাম্বুলেন্সটিকে ভোটের গাড়িতে রূপান্তর করার ঘটনায় স্থানীয় পৌরবাসী এবং সচেতন মহলে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। সরেজমিনে দেখা যায়, অত্যাধুনিক এই অ্যাম্বুলেন্সটির গায়ে নির্বাচনী স্টিকার সাঁটানো হয়েছে। উপরে স্থাপন করা হয়েছে সাউন্ড সিস্টেম। শহরের বিভিন্ন অলিগলিতে এটি এখন গণভোট প্রচারণা করে বেড়াচ্ছে। অথচ গত 2 বছর ধরে দক্ষ জনবল ও অতিরিক্ত ভাড়ার অজুহাতে এটি সাধারণ মানুষের কোনো কাজেই আসেনি। পৌরসভা জানায়, 2022 সালের শুরুর দিকে ভারত সরকার বন্ধুত্বের নিদর্শন হিসেবে নাটোর পৌরসভা, নাটোর আধুনিক সদর হাসপাতাল ও সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি করে মোট 3টি অত্যাধুনিক আইসিইউ অ্যাম্বুলেন্স উপহার দেয়। ওই বছরের 16 ফেব্রুয়ারি নাটোর পৌরসভা প্রাঙ্গণে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি নাটোর পৌর মেয়রের কাছে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জানাবো আন্তর্জাতিক সংবাদ।
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি চাইনিজ রেস্তোরাঁয় বিস্ফোরণে 7 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 13 জন। সোমবার বিকেলে শহরের কেন্দ্রীয় শাহর-ই-নাও এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে জরুরি সেবা ও পুলিশ। এএফপির এক সাংবাদিক জানান, বিস্ফোরণের পর ঘটনাস্থলে পুলিশ ও অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়। এলাকাটি ফুল বিক্রির জন্য পরিচিত। কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেন, চাইনিজ নুডল নামের রেস্তোরাঁটিতে বিস্ফোরণ ঘটে। সেখানে মূলত চীনা মুসলিমদের যাতায়াত ছিল। তার ভাষ্য অনুযায়ী নিহতদের মধ্যে একজন চীনা মুসলিম এবং 6 জন আফগান নাগরিক রয়েছেন। বিস্ফোরণটি রেস্তোরাঁর রান্নাঘরের কাছাকাছি ঘটে বলে জানিয়েছেন তিনি। ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-20তে ইব্রাহিম জাদরান এবং দারভিশ রাসুলের জোড়া 80 ছাড়ানো ইনিংসে 38 রানের জয় পেয়েছে আফগানিস্তান। সোমবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে আফগানরা তোলে 3 উইকেটে 181 রান। জবাবে নিয়মিত উইকেট হারিয়ে 9 উইকেটে 143 রানে থেমে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের প্রথম বলেই দ্রুত প্রান্ত বদল করতে গিয়ে রান আউট হন রহমানুল্লাহ গুরবাজ। ইব্রাহিম জাদরান ভালো শুরু করলেও তৃতীয় ওভারে হেইডেন সিলসের বলে সেদিকুল্লাহ আতাল আউট হলে আফগানিস্তানের স্কোর দাঁড়ায় 2 উইকেটে 19। সেখান থেকে আফগানদের ইনিংসের হাল ধরেন ইব্রাহিম ও রাসুলি। দুজনের জুটিতে পাওয়ার প্লে শেষে আফগানিস্তানের বোর্ডে 2 উইকেটে 53। আর পেছনে ফিরে তাকাতে হয়নি দুজনকে। সাহায্য পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ফিল্ডারদের কাছ থেকেও। এক ওভারেই 3টি ক্যাচ হাতছাড়া করে তারা। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয়, বরং স্থিতিশীলতা নিশ্চিত করা, মন্তব্য জামায়াত ইসলামীর আমিরের। মাদক বেকারত্ব আর দূষণে বিপর্যস্ত ঢাকা 4, নিত্যদিনের জীবন যেন এক যুদ্ধ, নিরাপদ, স্বাস্থ্যকর আর কর্মসংস্থান সমৃদ্ধির প্রত্যাশা। চট্টগ্রামের মিশরের স্ক্র্যাপবাহী লরি উল্টে আহত 2, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট। আফগানিস্তানে চাইনিজ রেস্তোরাঁয় বিস্ফোরণের ঘটনায় নিহত 7, আহত অন্তত 13, কারণ জানতে চলছে তদন্ত। এবং ইব্রাহিম রাসুলের জুটি আর ফিল্ডিং ব্যর্থতায় প্রথম টি-20তে আফগানিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের হার। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টা নিউজ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাই।